তুমি কি সারা রাত ওই জানালার গ্রিল ধরেই দাঁড়িয়ে থাকবে? আ- আমি আসলে আসলে কি, মশা তোমায় খেয়ে ফেলছে সেটা কি বুঝতে পারছো না? মশা কই না তো। পায়ের দিকে তাকিয়ে দেখো, বেনারসি শাড়িটা একটু উঁচিয়ে দেখো, মশা সেখানে ফিস্ট করছে। ও মাগো। এখন মা গো বলে চিৎকার করলে মা এসে মশা তাড়াবে না। মশারি টাঙাতে হবে অথবা এসিটা অন করতে হবে। এদিকে এসো। আমি ওখানেই ঠিক আছি। মেহজাবিন, আমি কি বাঘ না ভাল্লুক? তার চেয়েও ভয়ঙ্কর। কি বললে? জোরে বলো। না কিছু না, বলছিলাম যে এসি ছাড়লে তো ঠান্ডা লাগবে। ঘামে তো তোমার মেকআপ ধুয়ে ভূত হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? এসো বলছি। আমার ভয় করছে। কিসের ভয়? আমি ডাক্তার, জল্লাদ নই। কাছে এসো, তোমার শাড়ির পিনগুলো খুলে দেই। এত ভারী গয়না আর শাড়ি পরে ঘুমানো অসম্ভব। না না, আমি পারবো, আপনাকে খুলতে হবে না। গত 10 মিনিট ধরে তো দেখলাম শুধু আঁচলটা ঠিক করতেই হিমশিম খাচ্ছ। জেদ করো না, এসো। আরিয়া নিজের গলার টাইটা ঢিলে করতে করতে বিছানার উপর বসল। তার কণ্ঠে আদেশি সুর থাকলেও চোখের দৃষ্টিতে এক অদ্ভুত শান্ত ভাব। মেহু দরজার পাশ থেকে নড়ছে না, তার বুক ধড়ফড় করছে। আজ তাদের বাসরাত, যদিও পারিবারিকভাবে বিয়েটা হয়েছে, কিন্তু আরিয়ানের মতো একজন গম্ভীর রাশভারী কার্ডিয়াক সার্জনের সাথে তার মতো চঞ্চল মাত্র ইন্টারে পড়া মেয়ের বিয়ে হবে, এটা সে স্বপ্নেও ভাবেনি। মেহু ভয়ে ভয়ে পা টিপে টিপে বিছানার দিকে এগিয়ে গেল। রুমটা বিশাল, হালকা নীল আর সাদার কম্বিনেশনে ডেকোরেশন করা। বিছানাটা রজনীগন্ধা আর গোলাপ দিয়ে সাজানো, যার তীব্র ঘ্রাণে মেহুর মাথাটা আরো বেশি ছিমছিম করছে। আরিয়ান রিমোট দিয়ে এসিটা অন করে দিল। ঠান্ডা বাতাস গায়ে লাগতেই মেহু একটু কেঁপে উঠল। আরিয়ান ইশারায় মেহুকে কাছে ডাকলো। মেহু রোবটের মতো আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আরিয়ান হাত বাড়িয়ে মেহুর কোমরের কাছে থাকা শাড়ির সেফটি পিনটা খোলার চেষ্টা করলো। আরিয়ানের হাতের স্পর্শ পেতেই মেহু ইলেকট্রিক শকের মতো ছিটকে সরে গেল। আবার কি হলো? আরিয়ানের ভ্রু কুঁচকে গেছে। সে কিছুটা বিরক্ত, আবার কিছুটা কৌতুক অনুভব করছে। 17 বছরের এই মেয়েটা যে তাকে জমের মতো ভয় পাচ্ছে, সেটা বুঝতে তার বাকি নেই। আপনি আপনি টাচ করবেন না প্লিজ। আমার আমার সুড়সুড়ি লাগে। মেহুর কথা শুনে আরিয়ান হো হো করে হেসে উঠল। সে গম্ভীর ডাক্তার আরিয়ান আহমেদ হাসলে যে তার গালে টোল পড়ে, এটা মেহু আগে খেয়াল করেনি। মেহু মুগ্ধ হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। এই লোকটাকে যতটা খিটখিটে মনে হয়, হাসলে ততটা খারাপ লাগে না। সুরসুরি লাগে? আচ্ছা, কথা দিচ্ছি সুরসুরি দেব না, শুধু গয়নাগুলোও খুলে দেব। এত ভারী নেকলেস পরে থাকলে গলায় দাগ বসে যাবে। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুরে বসো। মেহু আর কোনো উপায় না দেখে উল্টো ঘুরে বসলো। আরিয়ানের উষ্ণ নিঃশ্বাস মেহুর পিঠে এসে পড়ছে। মেহুর শরীরের লোম দাঁড়িয়ে গেল। আরিয়ান খুব সাবধানে একজন দক্ষ শিল্পীর মতো মেহুর গলা ভারী সীতা হারটা হুক খুলে দিল। এরপর একে একে কানের দুল, হাতের চুড়ি খুলতে শুরু করলো। আরিয়ানের আঙ্গুলগুলো যখনই মেহুর ত্বকে স্পর্শ করছিল, মেহুর ভেতরটা অবশ হয়ে আসছিল। এক অজানা অনুভূতি যা সে আগে কখনো অনুভব করেনি। সব গয়না খোলার পর আরিয়ান মেহুর কাঁধ ধরে তাকে নিজের দিকে ফেরালো। মেহু মাথা নিচু করে আছে। লজ্জায় আর ভয়ে তার ফর্সা মুখটা টকটকে লাল হয়ে গেছে। ফ্রেশ হয়ে নাও, আলমারিতে তোমার কাপড় আছে। আমি ওয়াশরুমে যাচ্ছি। আরিয়ান টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মেহু স্বস্তি নিঃশ্বাস ফেলল। সে দ্রুত আলমারি খুলে একটা সুতির সালোয়ার কামিজ বের করে নিল। বেনারসি শাড়িটা খুলতে তার যুদ্ধ করতে হলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই লজ্জা পেল মেহু। চোখের কাজল লেপটে গেছে, লিপস্টিক ছড়িয়ে আছে। সে দ্রুত ওয়েব টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে কাপড় বদলে নিল। আরিয়ান যখন ওয়াশরুম থেকে বের হলো, তার পরনে কেবল একটা 3/4 প্যান্ট আর স্লিপলেস গেঞ্জি। ভেজা চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি তার কাঁধ বেয়ে গড়িয়ে পড়ছে। মেহু এই দৃশ্য দেখে ঢোক গিলল। সিনেমার নায়কদের মতো লাগলেও এই লোকটা বাস্তবে তার স্বামী। এটা ভাবতেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? ঘুরবে না? হ্যাঁ মানে, আমি কোন পাশে শোবো? বিছানা তো একটাই, আর আমরা স্বামী স্ত্রী, যে কোনো এক পাশে শুলেই হলো।
তবে আমি ডান পাশে শুই, তুমি বাম পাশে শও। মেহু জড়সড় হয়ে বিছানার এক কোণায় গিয়ে শুয়ে পড়ল। সে এতটাই কিনারায় শুয়েছে যে একটু নড়লেই ধপাস করে নিচে পড়ে যাবে। আরিয়ান লাইট নিভিয়ে জিরো পাওয়ারের বাল্বটা জ্বালিয়ে দিল। নীলচে আলোয় ঘরটা মায়াবী হয়ে উঠল। আরিয়ান বিছানায় উঠে মেহুর দিকে তাকালো। মেয়েটা বালিশ আঁকড়ে ধরে এমন ভাবে শুয়ে আছে যেন কেউ তাকে মারতে আসছে। আরিয়ান একটু সরে এসে মেহুর খুব কাছে গিয়ে শুয়ে পড়ল। বিছানাটা ডেবে গেল আরিয়ানের ভারী। মেহু নড়ে চড়ে ওঠার চেষ্টা করতে আরিয়ান তার এক হাত মেহুর কোমরের উপর রাখল। কি কি করছেন? বউকে জড়িয়ে ধরছি, সমস্যা আছে কোনো? না মানে আমি তো। চুপ, একদম চুপ। অনেক রাত হয়েছে, কাল সকালে আমার হসপিটাল আছে, ঘুরতে দাও। আরিয়ান মেহুকে পেছন থেকে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মেহুর পিঠ আরিয়ানের প্রশস্ত বুকের সাথে লেপ্টে আছে। আরিয়ানের গায়ের বৈশালী ঘ্রাণ মেহুর নাকে আসছে। মেহু প্রথমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও আরিয়ানের হাতের বাঁধন বেশ শক্ত। এক সময় সে হাল ছেড়ে দিয়ে আরিয়ানের হাতের উপর নিজের হাতটা রাখলো। অদ্ভুত এক নিরাপত্তা বোধ তাকে গ্রাস করলো। ক্লান্তিতে একসময় মেহুর চোখের পাতা ভারী হয়ে এলো। সকালবেলা জানালার পর্দা ভেদ করে রোদের তীব্র আলো এসে মেহুর চোখে পড়ল। সে আড়মোড়া ভেঙে পাশ ফিরতেই দেখলো বিছানা খালি। আরিয়ান নেই। মেহু ধরফর করে উঠে বসলো। ঘড়িতে তাকিয়ে দেখলো সকাল 9টা বাজে। হায় আল্লাহ, আমি এতক্ষণ ঘুমালাম, শাশুড়ি মা কি ভাববেন? মেহু দ্রুত বিছানা থেকে নামলো। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে আরিয়ান বের হলো। সাদা শার্ট আর কালো ফর্মাল প্যান্টে তাকে পুরোদস্তুর ডাক্তার সাহেব মনে হচ্ছে। হাতে ঘড়ি পড়তে পড়তে সে মেহুর দিকে তাকালো। গুড মর্নিং পিচ্ছি বউ। গুড মর্নিং। আপনি আমাকে ডাকেননি কেন? অনেক দেরি হয়ে গেছে তো। নতুন বউদের একটু দেরি করে ওঠাটাই নিয়ম। তাছাড়া কাল রাতে যা ভয় পেয়েছিলে, ভাবলাম একটু শান্তিতে ঘুরতে দেই। মেহুর কান গরম হয়ে গেল। সে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে যেতে চাইল, কিন্তু আরিয়ান তার পথ আটকে দাঁড়ালো। পালাচ্ছ কোথায়? ব্রাশ করতে যাব, সরুন প্লিজ। একটা জিনিস পাওনা আছে, সেটা দিয়ে যাও। কি জিনিস? আরিয়ান কোনো কথা না বলে আচমকা মেহুর কোমর জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিল। মেহুর হাত দুটো আরিয়ানের বুকে গিয়ে ঠেকলো। আরিয়ান ঝুঁকে এসে মেহুর কপালে আলতো করে একটা চুমু খেলো। মেহু পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার হৃদয় স্পন্দন যেন ট্রেনের গতির মতো ছুটছে। এটা সকালের পাওনা ছিল, নিচে চলো, সবাই নাস্তা করতে অপেক্ষা করছে। আরিয়ান মেহুকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মেহু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কপালে হাত রাখলো। জায়গাটা এখনো গরম হয়ে আছে। সে নিজের অজান্তেই মুচকি হাসলো। লোকটা কি সত্যি তাকে ভালোবাসে, নাকি সবটাই দায়িত্ব? নিচে ডাইনিং টেবিলে সবাই বসে আছে। আরিয়ানের বাবা চৌধুরী সাহেব খবরের কাগজ পড়ছেন। মা রাবেয়া বেগম কাজের মেয়ে শিউলিকে নির্দেশ দিচ্ছেন। আরিয়ানের ছোট বোন রুহি টেবিলে চামচ দিয়ে শব্দ করছে। মেহু সিঁড়ি দিয়ে নামতে নামতে ওড়নাটা ভালো করে মাথায় টেনে দিল। আরে এসো এসো বৌমা, এত সকালে উঠেছো কেন? আর একটু ঘুমোতে পারতে। না মা, 9টা বেজে গেছে। রুহি চুপ করো, রুহি চুপ কর। তোর ভাবি এমনিতেই আমাকে বাঘের মতো ভয় পায়, তুই আর ভয় দেখাস না। সবাই হেসে উঠল। মেহু লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে চেয়ারে বসলো। আরিয়ানের পাশেই তার চেয়ার। শিউলি এসে মেহুর প্লেটে পরোটা আর ভাজি তুলে দিল। মেহু খেতে শুরু করবে এমন সময় তার মনে পড়লো বাবার বাড়ির কথা। সকালে উঠেই মায়ের হাতে চা খাওয়া তার অভ্যাস। এখানে সবকিছুই কেমন নতুন। তার চোখটা ছলছল করে উঠল। আরিয়ান ব্যাপারটা খেয়াল করলো। সে টেবিলের নিচ দিয়ে আলতো করে মেহুর হাতটা ধরল। মেহু চমকে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান চোখের ইশারায় তাকে আশ্বস্ত করলো। মা, আজ দুপুরে মেহুর ফেভারিট বিরিয়ানি রান্না করো, ও ঝাল পছন্দ করে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, শিউলি আজ বিরিয়ানির ব্যবস্থা কর। মেহু অবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো। সে কবে বলল যে সে বিরিয়ানি পছন্দ করে? বিয়ের আগে মাত্র 2বার দেখা হয়েছিল তাদের, তাও কোনো কথা হয়নি। এই লোকটা কি অন্তর্যামী? নাস্তা শেষে আরিয়ান হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুত হলো। ড্রাইভার মতিন গাড়ি বের করছে। মেহু দরজার কাছে দাঁড়িয়ে আছে। আরিয়ান জুতো পরে মেহুর সামনে এসে দাঁড়ালো। আমি আসছি, আজ তাড়াতাড়ি ফিরবো,
বোর হলে বই পড়তে পারো। আমার লাইব্রেরিতে অনেক বই আছে। আর হ্যাঁ, রুহির সাথে বেশি লাফালাফি করবে না। পড়ে গিয়ে হাত পা ভাঙলে কিন্তু আমি প্লাস্টার করতে পারবো না। আমি হার্টের ডাক্তার। আচ্ছা, সাবধানে যাবেন। আরিয়ান গাড়িতে উঠে চলে গেল। মেহু গেটের দিকে তাকিয়ে রইল যতক্ষণ গাড়িটা দেখা গেল। দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে। মেহু রান্নাঘরে গিয়ে রাবেয়া বেগমকে সাহায্য করতে চাইল, কিন্তু তিনি কিছুতেই তাকে কাজ করতে দিলেন না। অগত্যা মেহু সারা বাড়ি ঘুরে দেখতে লাগলো। দোতলায় একটা বড় বারান্দা আছে, সেখানে অনেকগুলো টব। মেহু ফুলের টবগুলোর কাছে গিয়ে দাঁড়ালো। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তন্নি নামটা ভাসছে। টন্নি তার বেস্ট ফ্রেন্ড। হ্যালো তনু। কি রে দোস্ত, বাসরাত কেমন হলো? দুলাভাই কি খুব রোমান্টিক, নাকি অপারেশন থিয়েটারের মতোই গম্ভীর ছিল? থুর, তুই থাম তো। উনি খুব ভালো। আরে বাহ, এক রাতেই উনি খুব ভালো হয়ে গেল। কাহিনী তো গভীর মনে হচ্ছে। কিস টিস করেছিস নাকি? তনু, তুই কিন্তু বেশি বকছিস। রাখলাম ফোন। মেহু ফোনটা কেটে দিয়ে হাসতে লাগলো, কিন্তু তার হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। বাড়ির গেট দিয়ে একটা দামি গাড়ি ঢুকলো। গাড়ি থেকে নামলো এক ধামাকা সুন্দরী মেয়ে। পরনে মডার্ন ড্রেস, চোখে সানগ্লাস। মেয়েটি হনহন করে সোজা ড্রয়িং রুমে ঢুকে গেল। মেহু উপর থেকে সব দেখলো। মেয়েটি সোজা রাবেয়া বেগমের কাছে গিয়ে বলল, আন্টি, আরিয়ান কোথায়? ও হসপিটালে, ফোন ধরছে না কেন? আরে নুসরাত মা, এসো। আরিয়ান তো ওটিতে আছে মনে হয়, তাই ফোন ধরছে না। কিছু খাবে? না আন্টি, সময় নেই। আজ হসপিটালে একটা এমার্জেন্সি কেস এসেছে। আরিয়ানকে খুব দরকার, আমি ওকে নিতে এসেছি। মেহু সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। নুসরাত মেহুকে দেখে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করলো। তার চোখে এক ধরনের অবজ্ঞা। ও, এই বুঝি তোমার নতুন বৌমা? পিচ্ছি তো একদম। আরিয়ান তো দেখি শেষমেশ বাচ্চা পালার দায়িত্ব নিল। কথাটি তীরের মতো মেহুর বুকে বিঁধল। সে অপমানিত বোধ করলো, কিন্তু কিছু বলতে পারল না। রাবেয়া বেগমও একটু অপ্রস্তুত। ও মেহজাবিন, আমার ছেলের বউ। আর মিহু, ও হলো ডাক্তার নুসরাত, আরিয়ানের কলিগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো পিচ্ছি, আরিয়ানের টিফিনটা রেডি করে দাও তো। ও আজ লাঞ্চ নিয়ে যায়নি, আমি নিয়ে যাব। নুসরাতের আদেশি সুর মেহুর ভালো লাগলো না। এটা তার বরের টিফিন, সে কেন অন্য মেয়েকে দিবে? কিন্তু সে কিছু না বলে কিচেনে গেল। টিফিন বক্সে খাবার ভরার সময় তার হাত কাঁপছিল। তার মনে হলো এই মেয়েটার সাথে আরিয়ানের সম্পর্কটা শুধু কলিগদের মতো নয়, আরো বেশি কিছু। টিফিন বক্সটা নুসরাতের হাতে দিতেই সে ছো মেরে নিয়ে নিল। থ্যাঙ্কস। বাই আন্টি। আরিয়ানকে নিয়ে টেনশন করো না, আমি আসি তো। নুসরাত চলে গেল। মেহু ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসে পড়ল। তার মনটা খারাপ হয়ে গেল। আরিয়ান কি সত্যি তাকে বাচ্চা মনে করে? নুসরাত কত স্মার্ট, কত সুন্দরী, আর সে সে তো সত্যি একটা পিচ্চি মেয়ে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। আরিয়ানের আসার নাম নেই। মেহু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। রাত 10টা বাজার পর গাড়ির হর্ন শোনা গেল। মেহু দৌড়ে দরজার কাছে গেল। আরিয়ান ঢুকলো, কিন্তু সে একা নয়, তার সাথে ডাক্তার ইসরাকও আছে। আরিয়ানের চোখে মুখে ক্লান্তির ছাপ, শার্টের হাতা গোটানো, টাইটা পকেটে রাখা। আরে ভাবি, দাঁড়িয়ে আছেন কেন? সালাম দিন। আমি কিন্তু সালামি ছাড়া নড়বো না। আসসালামু আলাইকুম ভাইয়া। ইশরাক, এখন জ্বালাস না, আমি খুব টায়ার্ড। ফ্রেশ হয়ে আসি। মেহু, এক কাপ কফি করে রুমে দিয়ে এসো তো প্লিজ। আরিয়ান সোজা উপরে চলে গেল। মেহুর দিকে একবার ভালো করে তাকালোও না। মেহুর বুকটা ব্যথায় টনটন করে উঠল। সকালে কত রোমান্টিক ছিল, আর এখন কেমন অচেনা আচরণ। নুসরাত কি তবে সারাদিন আরিয়ানের সাথেই ছিল? মেহু কফি নিয়ে রুমে ঢুকলো। আরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। নুসরাত, আমি তোমাকে বলেছি পেশেন্টের কন্ডিশন স্টেবল না হওয়া পর্যন্ত আমি আসবো না। তুমি কেন শুধু শুধু প্যানিক করছিলে? হ্যাঁ জানি তুমি কেয়ার করো, কিন্তু ওভার রিয়েক্ট করা ঠিক না। আচ্ছা, রাখছি। মেহু কফির মগটা টেবিলের উপর শব্দ করে রাখলো। আরিয়ান ঘুরে তাকালো। কফি এনেছো? থ্যাঙ্কস। মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। নুসরাত আপু তো আপনার অনেক কেয়ার করেন, তাই না? মানে, হঠাৎ নুসরাতের কথা কেন? উনি দুপুরে এসেছিলেন, আপনার জন্য টিফিন নিয়ে গেলেন। আমাকে বললেন আমি নাকি বাচ্চা পালার দায়িত্ব, আপনি নাকি বাচ্চা পালার দায়িত্ব নিয়েছেন। আরিয়ান কফির মগটা রেখে মেহুর সামনে এসে দাঁড়ালো। মেহুর চোখ ছলছল করছে। আরিয়ান মেহুর থুতনি ধরে মুখটা উঁচিয়ে ধরল।
আর তুমি সেটা বিশ্বাস করে মন খারাপ করে বসে আছো। বোকামে। নুসরাত আমার কলিগ, দ্যাটস ইট। আর ও একটু ঠোঁটকাটার স্বভাবের, ওর কথায় কান দিতে নেই। কিন্তু উনি তো সুন্দরী স্মার্ট ডাক্তার, আমি তো কিছুই না, আমি তো শুধু একটা পিচ্চি মেয়ে। আরিয়ান হঠাৎ করে মেহুকে পাজা কোলা করে কোলে তুলে নিল। মেহু চমকে উঠে আরিয়ানের গলা জড়িয়ে ধরল। কি করছেন নামান, পড়ে যাব তো। পড়লে আমার কোলে পড়বে। শোনো মেহজাবিন, আমার সুন্দরী বা স্মার্ট বউ দরকার নেই। আমার দরকার এমন কাউকে যে দিন শেষে আমার এই রাগী চেহারার দিকে তাকিয়েও ভালোবাসবে। আর তুমি বাচ্চা নও, তুমি আমার বউ, আমার অর্ধাঙ্গিনী। বুঝেছো? হুম। গুড। এখনই পিচ্ছি বউকে একটা বড়সড় পানিশমেন্ট দিতে হবে, আমাকে সন্দেহ করার শাস্তি। আরিয়ান মেহুকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর তার উপর ঝুঁকে এলো। মেহুর হৃৎপিণ্ড আবার লাফালাফি শুরু করলো। আরিয়ান মেহুর চোখের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি দিল। তারপর ধীরে ধীরে নিজের মুখটা মেহুর মুখের কাছে নিয়ে এলো। মেহু চোখ বন্ধ করে ফেলল। আরিয়ানের ঠোঁট মেহুর ঠোঁটে স্পর্শ করতেই মেহুর পুরো শরীরে শিহরণ বয়ে গেল। এটা সকালের মতো আলতো চুমু নয়, এতে আছে অধিকার বোধ আর তীব্র আকাঙ্ক্ষা। আরিয়ান মেহুর ঠোঁটে গভীর চুম্বন আঁকতে লাগলো। মেহুর হাত দুটো আরিয়ানের চুল খামচে ধরলো। আরিয়ানের এক হাত মেহুর কোমরে নরম মাংস চেপে ধরলো। অন্য হাত তার গলার কাছে ঘুরঘুর করতে লাগলো। মেহুর শ্বাস ভারী হয়ে আসছে। সে বুঝতে পারলো তার ডাক্তার বর তাকে শুধু ভালোবাসেই না, তাকে নিজের করে পাওয়ার জন্য কতটা ব্যাকুল। বেশ কিছুক্ষণ পর আরিয়ান যখন মেহুকে ছাড়লো, মেহু জোরে জোরে শ্বাস নিচ্ছে। আরিয়ান মেহুর কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, এখনো কি মনে হচ্ছে আমি নুসরাতকে পাত্তা দেই? না। তাহলে এবার লক্ষ্মীবের মতো আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। কাল সকালে তোমাকে কলেজে দিয়ে আসবো। আরিয়ান মেহুকে বুকের মাঝে টেনে নিল। মেহু আরিয়ানের বুকে মাথা রেখে নিশ্চিন্ত মনে চোখ বন্ধ করলো। নুসরাতের কথা তার মাথা থেকে উবে গেছে। তার ডাক্তার বরের এই উষ্ণ আলিঙ্গনই এখন তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। সকাল 7টা। অ্যালার্ম ঘড়িটা বিকট শব্দে বেজে উঠতেই মেহু বালিশ চাপা দিয়ে শব্দ থামানোর চেষ্টা করলো, কিন্তু শব্দ থামলো না। মেহু বিরক্ত হয়ে ধরফর করে উঠে বসলো। চোখের পাতা এখনো ঘুমে ভারী হয়ে আছে। সে অভ্যাসবশত পাশে হাতড়ালো, কিন্তু বিছানার ওই পাশটা ফাঁকা। আরিয়ানের বালিশটা পরিপাটি করে রাখা। উফ, এই লোকটা কি মানুষ নাকি রোবট? এত সকালে উঠে আবার হসপিটালে চলেও গেল। মেহু হাই তুলতে তুলতে খাট থেকে নামলো। কাল রাতের কথা মনে পড়তেই তার গাল দুটো আপেলের মতো লাল হয়ে গেল। আরিয়ানের ওই পাগলামি, ওই গভীর স্পর্শ, সবকিছু মনে হলে মেহুর শরীরে এখনো কাটা দিয়ে ওঠে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলার দিকে তাকালো। সেখানে হালকা একটা লালাপ দাগ। মেহু দ্রুত ওড়না দিয়ে গলাটা ঢেকে ফেললো। লজ্জায় তার নিজের প্রতিবিম্বের দিকে তাকাতেও অস্বস্তি হচ্ছে। মেহু দ্রুত ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। আজ তার অফ হোয়াইট কালারের সালোয়ার কামিজটা পরলো, চুলগুলো পনিটেল করে বাঁধলো। আয়নায় নিজেকে দেখে তার মনে হলো তাকে সত্যিই খুব ছোট দেখাচ্ছে। আরিয়ানের পাশে তাকে কি মানায়? এই প্রশ্নটা গতকাল থেকে তার মাথায় ঘুরপাক খাচ্ছে। নিচে নামতেই ডাইনিং টেবিলে আরিয়ানের দেখা মিলল। সে তখনও হসপিটালে যায়নি। ল্যাপটপ খুলে কফি খেতে খেতে কিছু একটা টাইপ করছে। পরনে নেভি ব্লু শার্ট, হাতা কোনোই পর্যন্ত গোটানো, চোখে চশমা। সিরিয়াস লুকে তাকে দেখে মেহুর বুকের ভেতরটা ধক করে উঠল। এত হ্যান্ডসাম স্বামী থাকলে হার্টবিট এমনিতেই ফাস্ট হয়ে যায়। গুড মর্নিং। দাঁড়িয়ে আছো কেন? ব্রেকফাস্ট করো, দেরি হয়ে যাচ্ছে। আমি ভাবলাম আপনি চলে গেছেন। আজ ওটি একটু দেরিতে, তাই ভাবলাম তোমাকে কলেজে ড্রপ করে দিয়ে যাই। ড্রাইভারকে ছুটি দিয়েছি সকালে। মেহুর মনটা খুশিতে নিচে উঠল। তার গম্ভীর বরের সাথে লং ড্রাইভ। সে দ্রুত চেয়ারে বসে পড়ল। রাবেয়া বেগম রান্নাঘর থেকে গরম পরোটা নিয়ে এলেন। মেহুমা, ঠিক মতো খেয়ে নাও, কলেজ থেকে ফিরতে তো দেরি হবে। আরিয়ান, তুইও আর একটু খা বাবা। না মা, হয়ে গেছে। চলো মেহু। গাড়িতে ওঠার পর থেকেই মেহু জানালার দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে। আরিয়ান ড্রাইভ করছে। গাড়ির ভেতরটা নিস্তব্ধ। এসি চলছে মৃদু লয়ে। আরিয়ানের পছন্দের কোনো এক ইংরেজি ইনস্ট্রুমেন্টাল মিউজিক বাজছে। মেহু আর চোখে একবার আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের এক হাত স্টিয়ারিংয়ে, অন্য হাত গিয়ারে। তার হাতের শিরাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এত চুপচাপ কেন? কলেজে যেতে ইচ্ছে করছে না?
না, আসলে আমার বায়োলজি প্র্যাকটিক্যাল খাতাটা কমপ্লিট করা হয়নি। ম্যাম খুব বকবেন আজ। ও, ডাক্তার বরের বউ হয়ে বায়োলজিতে বকা খাবে? ওটা তো প্রেস্টিজ ইস্যু। খাতাটা রাতে আমাকে দেখিও, আমি এঁকে দেব। সত্যি আপনি তো হার্ট আঁকতে পারেন, কিন্তু ব্যাঙের পৌষ্টিকতন্ত্র আঁকতে পারবেন? মেহুর বোকা বোকা প্রশ্ন শুনে আরিয়ান শব্দ করে হেসে উঠল। সে বা হাতটা বাড়িয়ে মেহুর হাতটা নিজের মুঠোর ভেতর নিয়ে নিল। আরিয়ানের হাতের উষ্ণতায় মেহুর শরীরে ছড়িয়ে পড়ল। আমি মানুষের বুক চিরে হাড় বের করে আনি মেহেজাবিন, আর ব্যাং তো সামান্য বিষয়, চিন্তা করো না। হাত ছাড়ুন, কেউ দেখে ফেলবে। গাড়ির গ্লাস কালো, কেউ দেখবে না। আর দেখলেই বা কি, নিজের বউয়ের হাত ধরেছি। মেহু আর হাত ছাড়ালো না। আরিয়ানের শক্ত হাতের মুঠোয় তার ছোট হাতটা বন্দি হয়ে রইল কলেজ গেট পর্যন্ত। গাড়ি থামতেই মেহু নামার জন্য ব্যস্ত হয়ে পড়ল। শোনো, জি। ক্লাস শেষ হলে আমাকে ফোন দেবে, আমি এসে নিয়ে যাব। একা একা রিক্সায় বা বাসে আসবে না। কিন্তু আপনার তো ডিউটি থাকবে। সেটা আমি ম্যানেজ করব, যাও। মেহু গাড়ি থেকে নেমে গেট দিয়ে ভেতরে ঢুকলো। আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি ঘুরিয়ে হসপিটালের দিকে চলে গেল। কলেজ ক্যাম্পাসে ঢুকতেই তনু আর সারা মেহুকে ঘিরে ধরলো। কিরে, ওটা কি দুলা ভাইয়ের গাড়ি ছিল? ওহ, জাস্ট ওয়াও! গাড়িটা দেখেছিস যারা? অডি। গাড়ি বাদ দে, দুলাভাইকে দেখলি না? গ্লাসের ফাঁক দিয়ে যা লাগলো না! হিরো আলমের মতো না রে, একদম ঋতিক রোশনের মতো। মেহু, তুই তো লাকি। থুর, যা তা বলিস না, চল ক্লাসে যাই। ক্লাসের ফাঁকে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল সবাই। কথার মাঝখানে যারা হঠাৎ একটা বেফাস কথা বলে বসলো। আচ্ছা মেহু, সত্যি করে বল তো, দুলাভাই তোর সাথে ঠিকঠাক কথা বলে? মানে ওনার বয়স তো তোর চেয়ে প্রায় 11 বছরেরও বেশি। জেনারেশন গ্যাপ হয় না? আমাদের মতো পিচি মেয়েদের ছেলে মানুষই কি ওনারা সহ্য করতে পারেন? যারার কথাটা মেহুর মনে খচ করে বিঁধল। নুসরাতের কথাগুলো আবার মনে পড়ে গেল। বাচ্চা পালার দায়িত্ব, কথাটা কানে বাজতে লাগলো। মেহু চুপ হয়ে গেল। তনু বিষয়টা বুঝতে পেরে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো। আরে বাদ দে তো, এসব ভালোবাসা থাকলে বয়স কোনো ম্যাটার না, তাই না রে মেহু? হ্যাঁ হয়তো। দুপুরের দিকে মেহুর ক্লাস শেষ হলো। সে আরিয়ানকে ফোন করলো, কিন্তু আরিয়ান ফোন ধরলো না। 3 বার রিং হওয়ার পর ফোনটা কেটে গেল। মেহু চিন্তিত হয়ে পড়ল। ওটিতে থাকলে তো ফোন সাইলেন্ট থাকার কথা, কেটে দিল কেন? মেহু আবার ট্রাই করলো। এবার ফোনটা রিসিভ হলো, কিন্তু ও পাশে আরিয়ান নয়, একটা মেয়েলি কণ্ঠ শোনা গেল। হ্যালো, কে? আমি ডক্টর নুসরাত বলছি। হারানের ফোনটা আমার কাছে, ও এখানে একটু ব্যস্ত আছে। ও, উনি কোথায়? আমি ওনার ওয়াইফ বলছিলাম। ও মিহু, হারিয়ান এখন ওয়াশরুমে। আসলে একটা লং ওটি ছিল তো, ঘেমে একদম অবস্থা খারাপ। সামার নিতে গেছে। তুমি কিছু বলবে? আমি পাস করে দেব। শাওয়ার নিতে গেল। কথাটা শুনে মেহুর হাত পা ঠান্ডা হয়ে এলো। হসপিটালের শাওয়ার? আর ফোনটা নুসরাতের কাছে কেন? মেহুর চোখের কোণে পানি জমে গেল। সে কিছু না বলে ফোনটা কেটে দিল। তার মনে হলো পৃথিবীটা দুলছে। কিরে, কি হলো? দুলা ভাই আসবে না? না, ওনার কাজ আছে, আমি রিক্সায় চলে যাব। তোরা যা। কেউ কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে একটা রিক্সা ডেকে উঠে পড়ল। তার খুব কান্না পাচ্ছে। আরিয়ান কি তাকে মিথ্যা বলেছিল? সকালে এত ভালোবাসা, আর দুপুরে অন্য মেয়ের কাছে ফোন রেখে শাওয়ারে। বাসায় ফিরে মেহু সোজা গিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। রাবেয়া বেগম ডাকলেও সে বলল শরীর খারাপ। বিছানায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। তার কিশোরী মনে এই জটিলতা নিতে পারছে না। সন্ধ্যা 7টা, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। আরিয়ান ভিজে চুপচুপে হয়ে বাসায় ফিরল। তার হাতে একটা শপিং ব্যাগ। সে বেশ এক্সাইটেড। আজ মেহুর জন্য একটা গিফট এনেছে। কিন্তু ড্রয়িং রুমে মেহুকে না দেখে সে সোজা উপরে উঠে এলো। রুমে ঢুকে দেখলো ঘর অন্ধকার। মেহু বিছানায় শুয়ে আছে। আরিয়ান লাইট অন করলো। মেহু নড়ল না। আরিয়ান কাছে গিয়ে দেখলো মেহু ঘুমায়নি, বালিশে মুখ গুজে আছে। মেহু, কি হয়েছে? শরীর খারাপ? আমার সাথে কথা বলবেন না। আরে কি করলাম আমি? ফোন করতে বললাম, ফোনও করলে না। আমি হসপিটালের গেটে 15 মিনিট ওয়েট করলাম। শেষে ভাবলাম তুমি হয়তো চলে এসেছো। মিথ্যা কথা বলবেন না। আমি ফোন করেছিলাম, আপনার প্রিয় নুসরাত আপু ধরেছিল।
আপনি নাকি তখন শাওয়ার নিচ্ছিলেন? ফোনটা ওনার কাছে কেন ছিল? মেহুর চোখ ফোলা, নাক লাল হয়ে আছে। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তার চোয়াল শক্ত হলো। নুসরাত ফোন ধরেছিল। আমি তো ফোন আমার কেবিনে চার্জে রেখে ওয়াশরুমে গিয়েছিলাম ফ্রেশ হতে। নুসরাত আমার কেবিনে কি করছিল? আমি জানি না। ওনার কাছে কেন সব খবর থাকে? আমি কি আপনার কেউ না? মেহজাবিন, স্টপ ইট। তুমি কি পাগল হলে? সামান্য বিষয় নিয়ে সিন ক্রিয়েট করছো কেন? নুসরাত হয়তো কোনো ফাইলের কাজে ঢুকেছিল আর ফোন বাজতে দেখে ধরেছে। দ্যাটস ইট। দ্যাটস ইট? আমার ফিলিংসের কোনো দাম নেই? সবাই বলে আমাদের বয়সের গ্যাপ অনেক। আপনি আমাকে বাচ্চা ভাবেন। নুসরাত আপু তো আপনার সমবয়সী। পারফেক্ট ম্যাচ। আরিয়ান এবার রেগে গেল। সে হাতের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে মেহুর দুই কাঁধ শক্ত করে ধরল। বয়সের গ্যাপ, পারফেক্ট ম্যাচ, এই ফালতু কথাগুলো কে ঢুকাচ্ছে তোমার মাথায়? শোনো মেহু, আমি তোমাকে বিয়ে করেছি, নুসরাতকে না। আর আমার ফোন অন্য কেউ ধরেছে বলে তুমি আমাকে জাজ করছো। আমার চরিত্রের ওপর তোমার সন্দেহ হচ্ছে। আমার ভয় করে। আমি আপনাকে হারাতে চাই না। মেহুর কান্না দেখে আরিয়ানের রাগ পানি হয়ে গেল। এই মেয়েটা তাকে কতটা ভালোবাসে সেটা তার অবুঝ অভিমান দেখলেই বোঝা যায়। আরিয়ান মেহুকে বুকের সাথে জড়িয়ে ধরল। মেহু আরিয়ানের ভেজা শার্টের উপর মুখ গুজে কাঁদতে লাগলো। পাগলি একটা, তোমাকে ছাড়া আমার চলে? তুমি আমার হার্টবিট, বুঝলে? হার্ট ছাড়া মানুষ বাঁচে? কিন্তু উনি যে বলল আপনি শাওয়ার নিচ্ছেন, আমার খুব খারাপ লেগেছিল। আরে বোকা, ওটি থেকে বের হলে সবাই একটু ফ্রেশ হয়, এটা নর্মাল। নুসরাত তোমাকে জেলাস ফিল করানোর জন্য ইচ্ছা করে ওভাবে বলেছে, আর তুমি সেটা গিলে ফেলেছো। এখন কান্না থামাও, দেখো তোমার জন্য কি এনেছি। আরিয়ান মেহুর চোখ মুছে দিয়ে ফ্লোর থেকে ব্যাগটা তুলে আনলো। ব্যাগ থেকে বের হলো একটা সুন্দর ডার্ক চকলেট কেক আর একটা ছোট প্যাকেট। প্যাকেটের ভিতর একটা হীরের নোজপিন, নাকফুল। এটা আমার জন্য? না, আমার জন্য। আমি নাকে পরবো। গাধি মেয়ে, কাল রাতে লক্ষ্য করলাম তোমার নাকটা খুব সুন্দর, কিন্তু কিছু একটা মিসিং ছিল, তাই আজ ফেরার পথে কিনলাম। মেহু হেসে ফেলল। আরিয়ান নিজের হাতে মেহুকে নাকফুলটা পরিয়ে দিল। হীরার দুতিতে মেহুর মুখটা আরো উজ্জ্বল দেখালো। এবার বায়োলজি খাতাটা বের করো, প্র্যাকটিক্যাল এঁকে দেই, তারপর ডিনার করব। মেহু খাতা বের করলো। আরিয়ান নিজে কাপড় চেঞ্জ করে একটা টি শার্ট পরে এলো। দুজনে বিছানায় উপর হয়ে শুয়ে খাতা দেখছে। আরিয়ান খুব মনোযোগ দিয়ে পেন্সিল স্কেচ করছে। মেহু আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ানের ভেজা চুল থেকে এখনো শ্যাম্পুর ঘ্রাণ আসছে। মেহুর খুব ইচ্ছে করছে আরিয়ানের চুলে হাত বুলিয়ে দিতে। হার্টের ফাংশন বোঝো? বইয়ের ভাষায় বুঝি। রক্ত পাম্প করে। শুধু রক্ত পাম্প করে না, এই যে এখন তুমি আমার এত কাছে আছো, আমার হার্ট রেট বেড়ে গেছে, এটাও হার্টের ফাংশন। আরিয়ান খাতাটা সরিয়ে রেখে মেহুর দিকে তাকালো। দুজনের মুখ খুব কাছাকাছি। জানালার বাইরে বৃষ্টির শব্দ বাড়ছে। ঘরের ভেতর পিন পতন নীরবতা, শুধু দুজনের ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। আপনার আপনার হার্ট রেট বেড়েছে? চেক করে দেখো। আরিয়ান মেহুর হাতটা ধরে নিজের বুকের বাঁ পাশে রাখলো। মেহু স্পষ্ট অনুভব করলো আরিয়ানের হৃদস্পন্দন দ্রুত লয়ে চলছে। ধক 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 ধক। মেহুর নিজের বুকের ভেতরটাও তোলপাড় শুরু হলো। আরিয়ান ধীরে ধীরে মেহুর উপর ঝুঁকে এলো। মেহু এবার আর চোখ বন্ধ করলো না। সে আরিয়ানের চোখের গভীরতায় হারিয়ে যেতে চাইলো। আরিয়ান মেহুর কপালে গালে আলতো চুমু খেলো। তারপর মেহুর কানের লতিতে উষ্ণ নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল, তুমি এখনো অনেক ছোট মেহু, কিন্তু আমার ভালোবাসাটা অনেক বড়। এই ভালোবাসা তোমাকে বড় করে তুলবে। আমাকে ভালোবাসতে শেখাবেন? প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব। হুম। আরিয়ান মেহুর চিবুক ধরে তার মুখটা তুলে ধরল। তারপর তার ঠোঁট দুটো দখল করে নিল। বাইরের বৃষ্টির মতো তাদের ভেতরেও ভালোবাসার বর্ষণ শুরু হলো। আরিয়ান খুব সাবধানে খুব আদরে মেহুকে স্পর্শ করতে লাগলো। মেহুর সালোয়ারের ওড়নাটা কখন যে সরে গেছে সে খেয়ালই করেনি। আরিয়ানের হাত মেহুর কোমরে নগ্ন ত্বকে স্পর্শ করতেই মেহু কেঁপে উঠল। ভয় পাচ্ছ? না, শুধু শুধু কি? আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? মরে গেলেও না।
আরিয়ান মেহুকে বিছানায় শুয়ে দিয়ে তার ওপর এলো। ঘরে নীল আলোয় দুটো শরীর একাকার হয়ে গেল। মেহু তার ছোট ছোট হাত দিয়ে আরিয়ানের পিঠ আঁকড়ে ধরল। তার মনে হলো এই মানুষটাই তার পৃথিবী। ডাক্তার বরের এই পিচ্ছি বউটা আজ রাতে ভালোবাসার নতুন এক অধ্যায় শিখতে শুরু করলো, যেখানে বয়স কোনো বাধা নয়, যেখানে শুধু অনুভূতির গভীরতা কথা বলে। বৃষ্টির রাতটা তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। অভিমান গলে তৈরি হলো এক পাহাড় সম ভালোবাসা। সকালবেলার মিষ্টি রোদ জানালার ভারী পর্দা ভেদ করে আরিয়ানের শোবার ঘরে উকি দিচ্ছে। এক ফালি সোনালি আলো সোজা এসে পড়েছে মেহুর চোখে। মেহু ঘুমের ঘুরে হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টা করলো। পাশ ফিরতেই তার হাত গিয়ে ঠেকলো আরিয়ানের প্রশস্ত বুকে। আরিয়ান তখনও গভীর ঘুমে মগ্ন। তার এক হাত মেহুর গলার নিচ দিয়ে গিয়ে মেহুকে আগলে রেখেছে, অন্য হাতটি মেহুর পেটের উপর আলতো করে রাখা। মেহু পিটপিট করে চোখ মেলল। আরিয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে আপনা আপনি হাসি ফুটে উঠল। কাল রাতের বৃষ্টির শব্দ আর আরিয়ানের ভালোবাসার উষ্ণতা যেন এখনো তার শরীরে লেগে আছে। সে খুব সাবধানে আরিয়ানের বুকের উপর থেকে হাতটা সরাতে চাইল, পাছে তার ঘুম ভেঙে যায়। কিন্তু হাতটা সরাতেই আরিয়ান ঘুমের মধ্যেই তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। নড়াচড়া করবে না, আর একটু ঘুমাও। আপনি জেগে আছেন? আমি ভাবলাম ঘুমাচ্ছেন। আমার বউ যখন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে তখন কি ঘুমানো যায়? মেহু লজ্জায় মুখ লুকালো আরিয়ানের বুকে। আরিয়ান চোখ না খুলেই মেহুর চুলে নাক ঘুষে গভীর একটা নিঃশ্বাস নিল। এই মেয়েটার গায়ের গন্ধে এক অদ্ভুত মাদকতা আছে, যা আরিয়ানের সব ক্লান্তি নিমিষেই দূর করে দেয়। ছাড়ুন না, নিচে যেতে হবে। আজ আমার কলেজ নেই, কিন্তু শাশুড়ি মা বলেছিলেন ওনার সাথে একটু মার্কেটে যেতে। মার্কেটে কেন? আপনি জানেন না, আগামী পরশু না আপনার হসপিটালের অ্যানুয়াল ফাংশন? মা বললেন আমার জন্য শাড়ি কিনতে হবে। ও শিট, আমি তো ভুলেই গিয়েছিলাম। ইশরাক মনে করিয়ে দিয়েছিল, কিন্তু কাজের চাপে মাথা থেকে বেরিয়ে গেছে। আরিয়ান চোখ মেলে মেহুর দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে সকালের স্নিগ্ধতা, এলোমেলো চুলগুলো মুখের উপর ছড়িয়ে আছে। আরিয়ান পরম মমতায় আঙ্গুল দিয়ে মেহুর চুলগুলো কানের পিঠে গুজে দিল। তোমাকে শাড়ি কিনতে হবে না, আমি নিয়ে আসব। আপনি আপনি শাড়ি চিনবেন? কেন? আমি হার্ট চিনি, আর শাড়ি চিনব না? তাছাড়া আমার চয়েস যে খারাপ না তার প্রমাণ তো তুমি নিজেই। মানে? এই যে পৃথিবীর সবচেয়ে কিউট মেয়েটাকে আমি পছন্দ করেছি, এটা কি গুড চয়েস না? মেহু শব্দ করে হেসে উঠল। আরিয়ান তাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে বসলো। আর মোড়া ভেঙে সে মেহুর দিকে তাকিয়ে একটু দুষ্টু হাসি দিল। তার ডাক্তার বরের পিচ্চি বউ আজকে মর্নিং কিস পাওনা হবে না? না, ব্রাশ না করে কিস দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি তো বললেন হাইজিন মেনটেন করতে। মেহু কথাটি বলেই খাট থেকে নামতে চাইল, কিন্তু আরিয়ান তার হাত ধরে ফেলল। দাঁড়াও তুমি, আজ তোমাকে ধরে হাইজিনের চ্যাপ্টারটা ভালো করে বোঝাতে হবে। মেহু খিলখিল করে হেসে হাত ছাড়িয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আরিয়ান হাসি মুখে দরজার দিকে তাকিয়ে রইল। এই কয়েকদিনে মেয়েটা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তার গাম্ভীর্যের দেয়াল ভেঙে মেহু সেখানে এক মুঠো রোদ নিয়ে এসেছে। দুপুরে আরিয়ান হসপিটালে তার চেম্বারে বসে ফাইল দেখছিল। কাজের খুব চাপ। এমন সময় দরজায় নক পড়ল। ডাক্তার নুসরাত ভেতরে ঢুকলো। তার পরনে মেরুন রঙের শাড়ি, স্লিভলেস ব্লাউজ। দেখতে বেশ আকর্ষণীয় লাগছে, কিন্তু আরিয়ানের চোখ ফাইলের দিকে নিবদ্ধ। মে আই কাম ইন, ডক্টর আরিয়ান? এসো নুসরাত, বলো কি ব্যাপার? কোনো ইমার্জেন্সি? সবসময় কি এমার্জেন্সি থাকলেই আসতে হবে? পরশু পার্টির ইনভিটেশন কার্ডটা দিতে এলাম, আর শুনলাম তুমি নাকি এবার বেস্ট সার্জন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছ। কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস, টেবিলে রেখে দাও। আরিয়ান, তুমি কি মেহুকে নিয়ে আসছো পার্টিতে? অবশ্যই, ও আমার ওয়াইফ, ও আসবে না তো কে আসবে? না মানে, হয়তো অনেক ছোট, এইসব হাই প্রোফাইল পার্টিতে হয়তো ওর আনইজি লাগতে পারে। তাছাড়া এখনকার কালচার ড্রেস কোড ও কি মানিয়ে নিতে পারবে? আমি বলেছিলাম কি, ওকে না আনলে হয়তো ভালো হতো, ওরও বোরিং লাগবে না। আরিয়ান হাতের কলমটা টেবিলের উপর রাখলো। সে সোজা হয়ে বসে নুসরাতের চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা নুসরাতকে একটু ভরকি দিল। আরিয়ানের চোয়াল সামান্য শক্ত হলো। নুসরাত আমার ওয়াইফ, ও
কোথায় কমফোর্টেবল আর কোথায় না সেটা বোঝার মতো যথেষ্ট বয়স এবং বুদ্ধি আমার আছে। আর আমার স্ট্যাটাস বা সার্কেল নিয়ে মেহুর কোনো সমস্যা নেই। ও আমার পাশে থাকলে আমার স্ট্যাটাস বাড়ে, কমে না। আশা করি এই টপিকটা এখানেই ক্লোজ হবে। আরে চিল, আমি তো জাস্ট ফ্রেন্ড হিসাবে সাজেস্ট করলাম। তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? এনিওয়ে, দেখা হবে সন্ধ্যায়, বাই। নুসরাত শুকনো হাসি দিয়ে গটগট করে বেরিয়ে গেল। আরিয়ানের মেজাজটা খিচড়ে গেল। এই মেয়েটা কেন বারবার মেহুকে নিয়ে খোঁচা দেয়? সে ফোনটা হাতে নিয়ে মেহুর নাম্বারে ডায়াল করলো। মেহুর গলাটা শুনলে হয়তো মেজাজটা ঠিক হবে। মেহু তখন বাড়িতে বসে টিভিতে কার্টুন দেখছিল। আরিয়ানের ফোন থেকে সে দ্রুত রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? টম অ্যান্ড জেরি দেখছি। জেরিটা না খুব পাজি, টমকে শুধু মারে। তোমার মতো। তুমিও তো আমাকে শুধু টেনশন দাও। শোনো, আজ বিকেলে রেডি থেকো, আমি এসে তোমাকে নিয়ে বের হব। কোথায় যাব? সারপ্রাইজ। নীল রঙের কোনো ড্রেস পরবে না, আমি যেটা দেব সেটা পরবে। আপনি কি বাড়ি আসছেন এখন? না, সন্ধ্যায় আসবো। এখন রাখছি, পেশেন্ট আছে। সন্ধ্যায় আরিয়ান বাড়ি ফিরল, হাতে কয়েকটা বড় বড় শপিং ব্যাগ নিয়ে। মেহু তখন ড্রয়িং রুমে বসে রুহির সাথে লুডো খেলছিল। আরিয়ানকে দেখে সে উঠে দাঁড়ালো। রুমে এসো। আরিয়ান সোজা রুমে ঢুকে গেল। মেহু তার পিছু পিছু গেল। রুমে ঢুকে দেখলো আরিয়ান বিছানার উপর একটা গাঢ় নীল রঙের বেনারসির শাড়ি, ম্যাচিং ব্লাউজ আর এক সেট ডায়মন্ডের গয়না সাজিয়ে রেখেছে। শাড়িটা দেখে মেহুর চোখ ছানা বড়া হয়ে গেল। এত সুন্দর শাড়ি সে আগে কখনো দেখেনি। নীল জমিনের উপর সোনালি সুতোর কাজ, দেখলেই আভিজাত্য বোঝা যায়। আল্লাহ, এটা আমার জন্য এত দামি শাড়ি? পরশু এই শাড়িটা পরেই পার্টিতে যাবে। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না, মা বা খালা কেউ পরিয়ে দেন। আজ আমি পরিয়ে দেব। মানে আপনি এই শাড়ি পরাতে পারেন? চেষ্টা করতে দোষ কি? তাছাড়া ইউটিউব আছে, চলো ট্রায়াল দেওয়া যাক। মেহুর আপত্তির কোনো সুযোগ না দিয়ে আরিয়ান ইউটিউবে টিউটোরিয়াল চালু করলো। মেহু লজ্জায় লাল হয়ে দাঁড়িয়ে রইল। আরিয়ান খুব ধৈর্য নিয়ে মেহুকে শাড়িটা পরাতে শুরু করলো। কুচিগুলো ঠিক করার সময় আরিয়ান হাঁটু গেড়ে মেহুর সামনে বসলো। আরিয়ানের আঙ্গুলের স্পর্শ মেহুর পেটে ও কোমরে লাগতেই সে শিউরে উঠল। নড়ছো কেন? কুচি তো ঠিক হবে না। আপনার হাত সুরসুরি লাগছে। সহ্য করো, সুন্দর বউ সাজার জন্য একটু কষ্ট করতে হয়। প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আরিয়ান মেহুকে শাড়িটা পরিয়ে দিল। যদিও একদম প্রফেশনালদের মতো হয়নি, তবুও মেহুকে অপূর্ব লাগছে। আরিয়ান মেহুকে আয়নার সামনে দাঁড় করালো। নীল শাড়িতে মেহুকে যেন নীলরঙা কোনো অপ্সরী মনে হচ্ছে। আরিয়ান পেছন থেকে মেহুর কাঁধে থুতনি রাখলো। বিউটিফুল। মনে হচ্ছে চাঁদটা আকাশ থেকে নেমে আমার ঘরে চলে এসেছে। আপনিও কম যান না, আমার ডাক্তার বরটাকে তো সিনেমার হিরো লাগে। তাই? তাহলে এই হিরো কি এখন তার হিরোইনকে একটু আদর করতে পারে? আরিয়ান মেহুর ঘাড়ের কাছে মুখ নিয়ে আলতো করে চুমু খেলো। মেহু চোখ বন্ধ করে আরিয়ানের বুকে হেলান দিল। মুহূর্তটা যেন থমকে গেল, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। নিচ থেকে রাবেয়া বেগমের ডাক শোনা গেল। আরিয়ান, মেহু, ডিনার রেডি, নিচে আয়। ধুর, রোমান্সের 12টা বেজে গেল, চলো নিচে চলো। অবশেষে এলো সে কাঙ্ক্ষিত পার্টির সন্ধ্যা। শহরের সবচেয়ে বড় কনভেনশন হলে আয়োজন করা হয়েছে ডক্টর স্কলার। ঝলমলে আলো, মৃদু মিউজিক আর নামি দামি সব ডাক্তারদের ভিড়। পুরুষরা সবাই স্যুটে বুটে আর মহিলারা গর্জিয়াস শাড়ি বা গাউনে সজ্জিত। প্রবেশদ্বারে একটু কালো অডি এসে থামলো। ড্রাইভার দরজা খুলে দিল। প্রথমে নামলো আরিয়ান। ব্ল্যাক টাক্সিডো, হোয়াইট শার্ট আর বো টাই, চুলগুলো জেল দিয়ে ব্যাক ব্রাশ করা। তাকে দেখে উপস্থিত অনেক নার্স ও ফিমেল ডাক্তারদের দীর্ঘশ্বাস পড়ল। আরিয়ান ঘুরে দাঁড়িয়ে গাড়ির দিকে হাত বাড়িয়ে দিল। গাড়ি থেকে বেরিয়ে এলো মেহু। সেই নীল বেনারসি শাড়িতে তাকে দেখাচ্ছে রাজকন্যার মতো। গলায় ডায়মন্ডের নেকলেস আলো ছড়াচ্ছে। মেহু লাজুক মুখে আরিয়ানের হাত ধরল। তার হাতটা ভয়ে খামছে। এত মানুষের সামনে সে কখনো আসেনি। নার্ভাস লাগছে? খুব, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তাকাবেই তো। আমার বউ আজ এত সুন্দর লাগছে যে আমারই তো জেলাসি হচ্ছে অন্য কেউ তোমাকে দেখছে বলে। আমার হাতের মুঠো শক্ত করে ধরে রাখো, কিচ্ছু হবে না।
আরিয়ান মিহুকে নিয়ে হলের ভিতরে প্রবেশ করলো। হলের মাঝখানে বিশাল ঝাড়বাতি ঝুলছে, চারদিকে গোল টেবিল সাজানো। আরিয়ান ঢুকতেই তার কলিগরা এগিয়ে এলো। ডাক্তার ইসরাত দূর থেকে হাত নাড়ল। ওয়াও ম্যান, ভাবি কি তো জাস্ট চেনা যাচ্ছে না, মাশাল্লাহ, মনে হচ্ছে স্বর্গের পরী। আরিয়ান, তুই তো লাকি। থ্যাঙ্কস দোস্ত, তোর ভাবির নজর লাগাস না। মিহু সবার সাথে কথা বলতে গিয়ে একটু জড়তা অনুভব করছিল, কিন্তু আরিয়ান তাকে এক মুহূর্তের জন্য একা ছাড়ল না। সে মিহুর কোমরে হাত রেখে তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। মিট মাই ওয়াইফ মেহজাবিন, আরিয়ান। আরিয়ানের কণ্ঠে গর্বের সুর। মিহুর বুকটা গর্বে ভরে উঠল। এমন সময় ভিড় ঠেলে এগিয়ে এলো নুসরাত। তার পরনে গোল্ডেন কালারের একটি ব্যাকলেস গাউন, চুলগুলো কার্ল করা, মেকআপ বেশ চড়া। সে হাতে একটি জুসের গ্লাস নিয়ে আরিয়ানের সামনে দাঁড়ালো। হ্যালো মিস্টার বেস্ট সার্জেন্ট, আর হ্যালো লিটিল ওয়াইফ। হ্যালো আপু। মেহু, শাড়িটা বেশ সুন্দর, কিন্তু একটু বেশি ট্রেডিশনাল হয়ে গেল না? এখন তো সবাই পার্টিতে গাউন পরে। এই যে দেখো আরিয়ান কেমন মডার্ন লুকে আছে, আর তুমি একদম গ্রামের বউদের মতো লাগছে। আর তোমার একদম গ্রামের বউদের মতো লাগছে। নুসরাতের কথায় আশেপাশের কয়েকজন ডাক্তার মুচকি হাসল। মিহুর মুখটা অপমানে কালো হয়ে গেল। সে নিজের শাড়ির আঁচলটা মুঠো করে ধরল। আরিয়ানের চোয়াল শক্ত হয়ে উঠল। সে নুসরাতের চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন স্বরে কথা বলল। নুসরাত, ট্রেডিশনাল হওয়া মানে আনস্মার্ট হওয়া নয়। শাড়ি বাঙালির আভিজাত্য। আর মেহুকে এই শাড়িতে যতটা এলিগেন্ট লাগছে সেটা অন্য কোনো পোশাকে লাগতো কিনা সন্দেহ। আর হ্যাঁ, আমি মডার্ন হতে পারি, কিন্তু আমার পছন্দ ক্লাসিক। আর মেহু হলো সেই ক্লাসিক আর্ট যা বোঝার ক্ষমতা সবার থাকে না। আরিয়ানের কথায় নুসরাতের মুখের হাসি মিলিয়ে গেল। আশেপাশে সবাই চুপ হয়ে গেল। আরিয়ান মিহুর হাত ধরে সেখান থেকে সরে এলো। চলো মেহু, ড্রিঙ্কস নেওয়া যাক। মিহু আরিয়ানের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। এই মানুষটা তাকে সবার সামনে কতটা সম্মান দিল। তারা ড্রিঙ্কস কর্নারের দিকে গেল। মিহু জুসের গ্লাস হাতে নিয়ে আরিয়ানের খুব কাছে ঘেঁষে দাঁড়ালো। থ্যাংক ইউ কিসের জন্য? আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আমার খুব লজ্জা লাগছিল তখন। শোনো পিচ্ছি বউ, তুমি আমার সম্মান। কেউ তোমাকে ছোট করা মানে আমাকে ছোট করা। আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। হঠাৎ হলের মাইকে ঘোষণা শোনা গেল। Ladies and gentlemen, please welcome on stage the best cardiac surgeon of the year, Dr. Aryan Ahmed. হলে করতালির ঝড় উঠল। আরিয়ান স্টেজে ওঠার আগে মিহুর কপালে একটা চুমুক খেলো। অপেক্ষা করো, আমি আসছি। মিহু মুগ্ধ হয়ে দেখলো তার স্বামী স্টেজে উঠে অ্যাওয়ার্ড নিচ্ছে। আরিয়ান মাইক্রোফোন হাতে নিয়ে স্পিচ দেওয়া শুরু করলো। থ্যাংক ইউ এভরিওয়ান। এই অ্যাওয়ার্ডটা আমার একার নয়, আমার টিমের, আমার সিনিয়রদের। তবে আজ আমি বিশেষ একজনকে ধন্যবাদ দিতে চাই, যে আমার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়িয়েছে খুব অল্প সময়ে। আমার ক্লান্তি, আমার রাগ, আমার ব্যস্ততা, সব কিছু যে হাসি মুখে মেনে নেয়। আরিয়ান সোজা মেহুর দিকে তাকালো। স্পটলাইট ঘুরে গিয়ে মেহুর উপর পড়ল। মেহু চমকে উঠল। মেহু, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ ফর কামিং ইন টু মাই লাইফ। পুরো হলরুম আবার করতালিতে ফেটে পড়ল। মেহুর চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। নুসরাত এক কোণে দাঁড়িয়ে গ্লাসে চুমুক দিচ্ছে। তার চোখে হিংসার আগুন জ্বলছে। সে ভাবতেই পারেনি আরিয়ান সবার সামনে মেহুকে এতটা গুরুত্ব দেবে। পার্টি শেষে ফেরার পথে গাড়িতে আরিয়ান ড্রাইভ করছে না ড্রাইভার করছে। আরিয়ান আর মেহু পেছনের সিটে বসা। গাড়ির ভেতরটা অন্ধকার। বাইরের রাস্তার আলো মাঝে মাঝে তাদের মুখে এসে পড়ছে। আরিয়ান মেহুকে নিজের দিকে টেনে নিল। মেহু আরিয়ানের কাঁধে মাথা রাখলো। আজ আমার জীবনের সেরা দিন। আমি খুব খুশি। তাই? আমি তো ভাবলাম শাড়ি পরে হাঁটতে গিয়ে তোমার কষ্ট হয়েছে। একটু হয়েছে, হিল জুতোটা খুব ব্যথা দিচ্ছিল। ও, তাহলে তো ট্রিটমেন্ট দরকার। আরিয়ান নিচু হয়ে মেহুর পা থেকে জুতোটা খুলে দিল। তারপর নিজের হাতের উপর মেহুর পা রেখে আলতো করে ম্যাসাজ করে দিতে লাগলো। মেহু লজ্জায় পা সরিয়ে নিতে চাইল। চিচি, কি করছেন? ড্রাইভার আঙ্কেল আছেন তো? ড্রাইভার সামনে তাকিয়ে আছে, পেছনে না। আর আমি ডাক্তার, ব্যথা কমানো আমার কাজ। চুপ করে থাকো। মেহু আর বাধা দিল না।
তার মনে হলো পৃথিবীর কোনো স্বামী কি তার স্ত্রীর পায়ের ব্যথা কমানোর জন্য গাড়ির ভেতর এভাবে ম্যাসাজ করে দেয়। এই গম্ভীর ডাক্তারটা তার জন্য কতটা পাগল, সেটা ভাবতেই মেহুর ভেতরটা ভালোবাসায় কানায় কানায় ভরে উঠল। বাসায় ফিরে রুমে ঢুকেই আরিয়ান দরজা লক করে দিল। মেহু কিছু বুঝে ওঠার আগে আরিয়ান তাকে দরজার সাথে চেপে ধরল। পার্টিতে অনেক মানুষের ভিড়ে তোমাকে ঠিকমতো আদর করতে পারিনি। এখন সব সুদে আসলে উসুল করব। আপনি খুব দুষ্টু হয়ে গেছেন ডাক্তার সাহেব। বউ যদি এত মিষ্টি হয় তবে জামাই দুষ্টু হতে বাধ্য। আরিয়ান মেহুর ঠোঁটে গভীর আবেশে ঠোঁট মেলালো। মেহুর হাত থেকে পার্সটা ফ্লোরে পড়ে গেল। আরিয়ানের হাত মেহুর শাড়ির আঁচল সরিয়ে তার পিঠের উন্মুক্ত অংশে বিচরণ করতে লাগলো। মেহুর শরীর মোচড় দিয়ে উঠল। আজ রাতে আর কোনো কথা হবে না, শুধু দুটি হৃদয়ের কথোপকথন চলবে। নুসরাতের হিংসা, সমাজের চোখ রাঙানি সব তুচ্ছ হয়ে গেল। এই চার দেয়ালের ভেতর তাদের ভালোবাসা কাচ্ছে। তবে ঝড়ের পূর্বাভাস কি মেহু টের পেল? নুসরাতের সেই হিংসুটে চোখ কি সহজে হার মানবে, নাকি নতুন কোনো ষড়যন্ত্র অপেক্ষা করছে তাদের সুখের সংসারে? পার্টির সেই জমকালো রাতের পর 2টি দিন কেটে গেছে। আরিয়ান ও মেহুর সম্পর্কের গভীরতা এখন এতটাই যে তাদের চোখের ইশারাতেই একে অপরের মনের কথা বুঝে নেয়। কিন্তু সুখের আকাশে যে কালো মেঘ জমছে তা এই সরল দম্পতি খুনাক্ষরেও টের পায়নি। সকালবেলা আরিয়ান হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। মেহু বিছানায় বসে আরিয়ানের টাই ঠিক করে দিচ্ছে। আরিয়ান মুগ্ধ নয়নে মেহুর মুখের দিকে তাকিয়ে আছে। মেহুর কপালে বিন্দু বিন্দু ঘাম। সে খুব মনোযোগ দিয়ে টাইয়ের নট বাঁধছে। আজ কি টাইটা বাঁধতেই সারাদিন লাগিয়ে দেবে? উফ, নড়বেন না তো। আপনার এই সিল্কের টাইটা বড্ড পিচ্ছিল, হাত থেকে ফসকে যাচ্ছে। টাই ফসকাচ্ছে নাকি আমার দিকে তাকিয়ে তোমার হাত কাঁপছে? আপনি কিন্তু বেশি বেশি কথা বলছেন ডাক্তার সাহেব। হয়ে গেছে, দেখুন। আরিয়ান আয়নায় নিজেকে একবার দেখে নিল। তারপর ঝট করে ঘুরে মেহুর কোমরে হাত দিয়ে তাকে কাছে টেনে নিল। মেহু আরিয়ানের বুকে ধাক্কা খেলো। পারফেক্ট হয়েছে, তবে পারিশ্রমিকটা তো দেওয়া হলো না। কিসের পারিশ্রমিক? এটা তো বউ হিসেবে আমার ডিউটি। ডিউটি করলে বেতন লাগে না? আমার হসপিটালে তো স্টাফরা স্যালারি ছাড়া কাজ করে না। আমি তো আপনার স্টাফ না, আমি আপনার মেহুর কথা শেষ হওয়ার আগে আরিয়ান তার ঠোঁট দখল করে নিল। সকালের এই মিঠে করা রোম্যান্সটুকু না হলে আরিয়ানের দিনটাই যেন শুরু হতে চায় না। মেহু আরিয়ানের গলার দুপাশ দিয়ে হাত জড়িয়ে ধরল। মিনিট দুয়েক পর আরিয়ান যখন মেহুকে ছাড়ল, মেহুর শ্বাস দ্রুত চলছে। আজ তাড়াতাড়ি ফিরবো, তোমাকে নিয়ে লং ড্রাইভে যাওয়ার প্ল্যান আছে, রেডি থেকো। সত্যি? কোথায় যাব? সেটা সারপ্রাইজ, তবে নীল শাড়িটা পরবে না, আজ লাল সালোয়ার কামিজটা পরবে। লালে তোমাকে টকটকে মরিচের মতো লাগে, ইচ্ছে করে কামড় দেই। অসভ্য একটা, জানতো। আরিয়ান হাসতে হাসতে বেরিয়ে গেল। মেহু জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল যতক্ষণ আরিয়ানের গাড়িটা গেট দিয়ে বের না হলো। তার মনে এক অজানা আনন্দ, কিন্তু সে জানে না এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হবে না। দুপুরে মেহুর কলেজ শেষ হলো। সে গেটের বাইরে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে। আজ তনু বা যারা কেউ আসেনি, তাই সে একাই। হঠাৎ তার সামনে একটি সাদা রঙের গাড়ি এসে থামলো। জানালার কাজ নামতেই দেখা গেল ডাক্তার নুসরাতকে। চোখে কালো সানগ্লাস, ঠোঁটে কফি কালারের লিপস্টিক। হ্যাঁ মেহু, দাঁড়িয়ে আছো কেন? ওঠো, তোমাকে ড্রপ করে দেই। না আপু, আমি রিক্সা নিয়ে চলে যাব, আপনাকে কষ্ট করতে হবে না। আর ওঠো তো, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে হারিয়ানকে নিয়ে। আরিয়ানের নাম শুনে মেহুর বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সে আর না করতে পারল না। দুরু দুরু বুকে সে গাড়ির সামনের সিটে নুসরাতের পাশে গিয়ে বসলো। নুসরাত গাড়ি স্টার্ট দিল। গাড়িটা শহরের এক নিরিবিলি ক্যাফের সামনে এসে থামলো। নুসরাত মেহুকে নিয়ে ভেতরে ঢুকলো। এসি রুমে ঠান্ডা বাতাসেও মেহুর কপালে ঘাম জমছে। তারা কোনার দিকের একটা টেবিলে বসলো। কোল্ড কফি খাবে নাকি হট? কিছু খাবো না আপু। যে আপনি কি বলতে চেয়েছিলেন বলুন, আমার বাসায় ফিরতে হবে। এত তারা কিসের? হারিয়ান তো এখন ওটিতে, ও ফিরতে ফিরতে রাত হবে। শুরু মেহু, আমি তোমাকে ছোট বোনের মতো দেখি, তাই তোমার ভালো চাই বলে কথাগুলো বলছি। হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু সত্যিটা জানা দরকার। কি সত্য? তুমি কি সত্যি মনে করো হারিয়ান তোমাকে ভালোবাসে? মনে করব কেন, আমি জানি উনি আমাকে ভালোবাসেন। ও ডিয়ার, তুমি বড্ড বোকা। আরিয়ান একজন পুরুষ, আর তুমি তুমি তো একটা বাচ্চা মেয়ে।
ওর নিকট, ওর মেন্টাল ম্যাচুরিটি, এগুলোর সাথে কি তুমি মানাতে পারো? ও তোমাকে বিয়ে করেছে শুধু ওর বাবা মায়ের চাপে, আর এখন তোমার সাথে ভালো ব্যবহার করছে কারণ ও চায় না ফ্যামিলিতে অশান্ত হোক। এসব আপনি কি বলছেন? উনি আমাকে বলেছেন? ও কি বলছে আমি জানি, সব পুরুষেই মেয়ে পটাতে ওসব বলে, কিন্তু আসল সত্যিটা হলো আরিয়ান এখনো আমাকে ভালোবাসে। আমাদের সম্পর্কটা বিয়ের আগে থেকে ছিল, কিন্তু ফ্যামিলি পলিটিক্সের কারণে আমাদের বিয়েটা হয়নি। হ্যাঁ দেখো। নুসরাত তার ফোন বের করে গ্যালারি ওপেন করলো। সেখানে আরিয়ান আর নুসরাতের কিছু ঘনিষ্ঠ ছবি। ছবিগুলো বেশ পুরনো, সম্ভবত ইউনিভার্সিটি লাইফের, কিন্তু নুসরাত এমনভাবে উপস্থাপন করলো যেন এগুলো গতকালকের। মিউ দেখলো ছবিতে আরিয়ান নুসরাতকে জড়িয়ে ধরে আছে, দুজন খুব হাসছে। দেখেছো ওর চোখে যে ভালোবাসাটা আমার জন্য আছে, সেটা কি তোমার জন্য কখনো দেখেছো? ও তোমাকে করুণা করে মিহু, ভালোবাসা নয়। ও তোমাকে বলেছে তোমার সাথে নাকি ও সাপোকেটেড ফিল করে, তুমি নাকি ওর এটার সাথে একদমই যাও না। মিহুর হাত পা ঠান্ডা হয়ে আসছে, তার চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে। আরিয়ানের বলা কথাগুলো, তার আদর, তার ভালোবাসা, সব কি তবে মিথ্যা অভিনয়? আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক, তুমি ডিভোর্স নিয়ে নাও। আরিয়ান আমাকে চায়, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে বলতে পারছে না। তুমি সরে গেলে ওর জন্য ভালো হবে। মিহু আর সহ্য করতে পারলো না, সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তার চোখ দিয়ে পানি পড়ছে। আমি এখন আসছি। আরে শোনো, আমি তো তোমাকে ড্রপ করে দিতাম। মিহু নুসরাতের কোনো কথা না শুনে ক্যাফে থেকে দৌড়ে বেরিয়ে এলো। বাইরে তখন আকাশ কালো করে মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। মেহুর কানে তখনও নুসরাতের কথাগুলো বাজছে, ও তোমাকে করুণা করে, ভালোবাসা নয়। মেহু রাস্তায় পাগলের মতো হাঁটতে শুরু করলো। তার কোনো গন্তব্য নেই, তার শুধু মনে হচ্ছে সে পৃথিবী থেকে হারিয়ে যাক। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামলো, ঝুম বৃষ্টি। রাস্তার মানুষজন দৌড়ে আশ্রয়ের খোঁজ করছে, কিন্তু মেহু থামলো না। সে বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলো। তার চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। তার দামি সালোয়ার কামিজ ভিজে শরীরের সাথে লেপটে গেছে। ঠান্ডা বাতাস তার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। প্রায় 2 ঘন্টা বৃষ্টিতে ভিজে মেহু যখন বাড়ির গেটে পৌঁছালো, তখন সে কাঁপছে। দারোয়ান করিম চাচা তাকে দেখে আটকে উঠলেন। ও মা, এ কি অবস্থা তোমার? গাড়ি কই? স্যার কই? তুমি এমন ভিজে আসলা কেন? মেহু কোনো উত্তর দিল না। সে জম্বির মতো হেঁটে ঘরের ভিতর ঢুকলো। রাবেয়া বেগম তখন ড্রয়িং রুমে ছিলেন না। মেহু সোজা সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে সে ভেজা শরীরেই বিছানায় শুয়ে পড়ল। তার শরীর আগুনের মতো পুড়ছে, কিন্তু ভেতরটা বরফের মতো ঠান্ডা। সন্ধ্যা 7টা। আরিয়ান হসপিটাল থেকে তাড়াতাড়ি ফিরেছে, হাতে এক তোড়া লাল গোলাপ। আজ মেহুকে নিয়ে বের হবে। তার মনটা খুব ফুরফুরে। সে শেষ দিতে দিতে রুমে ঢুকলো, কিন্তু দরজা লক দেখে সে অবাক হলো। মেহু, দরজা বন্ধ কেন? আমি এসেছি, খোলো। ভেতর থেকে কোনো সাড়া নেই। আরিয়ান আবার নক করলো। মেহু, কি হলো? তুমি কি ওয়াশরুমে? মেহু। এবারও কোনো উত্তর এলো না। আরিয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে কান পেতে শোনার চেষ্টা করলো। ভেতর থেকে খুব ক্ষীণ গোঙানির শব্দ আসছে। আরিয়ানের বুকটা ধক করে উঠল। সে পকেট থেকে স্পেয়ার চাবি বের করে দ্রুত দরজা খুলল। রুমের ভেতর ঢুকে আরিয়ান থমকে গেল। এসি চলছে ফুল স্পিডে, আর মেহু ভেজা কাপড়ে বিছানায় কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। আরিয়ান হাতের ফুলগুলো ফেলে দিয়ে দৌড়ে মেহুর কাছে গেল। মেহু, এই কি অবস্থা তোমার? তুমি ভিজেছ কেন? আর এসি ছাড়লে কেন? আরিয়ান মেহুর গায়ে হাত দিতেই চমকে উঠল। জ্বরে গা পুড়ে যাচ্ছে। থার্মোমিটার ছাড়াই বোঝা যাচ্ছে জ্বর 104-এর উপরে হবে। মেহু শীতে থরথর করে কাঁপছে, আর বিড়বিড় করে কিছু বলছে। মেহু, তাকাও আমার দিকে। আল্লাহ, এত জ্বর এলো কোত্থেকে? আরিয়ান মুহূর্তের মধ্যে তার ডাক্তার সত্তায় ফিরে এলো। সে দ্রুত এসি বন্ধ করলো, তারপর আলমারি থেকে তোয়ালে বের করে মেহুর মাথা মুছিয়ে দিতে লাগলো। কিন্তু মেহুর গায়ের কাপড় এখনো ভেজা। এটা পাল্টানো খুব জরুরি, না হলে নিউমোনিয়া হয়ে যেতে পারে। মেহু লক্ষ্মীটি, একটু ওঠো, কাপড় চেঞ্জ করতে হবে। তুমি পুরো ভিজে আছো। না, ছোবেন না। আপনি মিথ্যাবাদী। আপনি আমাকে ভালোবাসেন না। কি বলছো এসব? আমি তোমাকে ভালোবাসি না? কে বলেছে? আচ্ছা, আগে সুস্থ হও, তারপর ঝগড়া করো। এখন ওঠো।
মিহু ওঠার মতো অবস্থায় নেই। আরিয়ান বাধ্য হয়ে নিজেই উদ্যোগ নিল। সে খুব সাবধানে মিহুর ভেজা কামিজটা শরীর থেকে আলাদা করলো। মিহুর ফর্সা শরীর জ্বরের তীব্রতায় লাল হয়ে আছে। আরিয়ানের মনে এখন কোনো কামনা বাসনা নেই, আছে শুধু প্রিয়তমার জন্য তীব্র উদ্বেগ আর যত্ন। সে তোয়ালে দিয়ে মিহুর সারা শরীর ভালো করে মুছে দিল। তারপর একটা শুকনো ও আরামদায়ক টি শার্ট আর ট্রাউজার পরিয়ে দিল। নুসরাত আপু, ছবি, আপনি চলে যান। আরিয়ানের কান খাড়া হলো। নুসরাত আপু? তার মানে নুসরাত কিছু করেছে? আরিয়ানের চোয়াল শক্ত হয়ে উঠল। রাগে তার চোখ জ্বলে উঠল। কিন্তু এখন রাগের সময় নয়, আগে মেহুকে সুস্থ করতে হবে। আরিয়ান ফার্স্ট এড বক্স থেকে জ্বরের ইঞ্জেকশন বের করলো। মেহুর হাতে ক্যানুলা করা নেই, তাই মাংসে দিতে হবে। আরিয়ান মেহুর বাহুতে খুব সাবধানে ইঞ্জেকশনটা পুশ করলো। মেহু ব্যথায় কুকিয়ে উঠে আরিয়ানের শার্ট খামচে ধরলো। ইউ মাগো। এই তো হয়ে গেছে জান, সরি ব্যথা দিলাম, আর একটু সহ্য করো। আরিয়ান কিচেন থেকে বাটিতে পানি আর ছোট তোয়ালে নিয়ে এলো। সে মেহুর পাশে বসে জলপট্টি দিতে শুরু করলো। মেহুর কপালে গলায় হাতে ভেজা তোয়ালে বুলিয়ে দিচ্ছে। আরিয়ান জানে হাই টেম্পারেচার ব্রেনে এফেক্ট করতে পারে, তাই জ্বর নামানোটা এখন মেইন কাজ। ঘন্টা দুয়েক পর মেহুর জ্বর কিছুটা কমেছে। সে এখন শান্ত হয়ে ঘুমোচ্ছে। আরিয়ান বিছানার পাশে ফ্লোরে বসে মেহুর হাত ধরে আছে। তার চোখে পানি। সে মেহুর হাতের তালুতে কে তোমাকে এত কষ্ট দিল মেহু? নুসরাত, আমি ওকে ছাড়বো না। কালই আমি এর শেষ দেখে ছাড়বো। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। মেহু নড়ে চড়ে উঠল। সে চোখ মেলে তাকালো। চোখের দৃষ্টি ঘোলাটে। সে আরিয়ানকে দেখে হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। আপনি আপনি এখানে কেন? যান ওনার কাছে। কার কাছে যাব? ওই নুসরাত আপুর কাছে। উনি তো আপনার পারফেক্ট ম্যাচ। আমি তো বাচ্চা, আনস্মার্ট। চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা বললে আমি কিন্তু সত্যি রেগে যাব। নুসরাত তোমাকে কি বলেছে আমি জানি না, কিন্তু তুমি কি আমাকে বিশ্বাস করো না? উনি ছবি দেখিয়েছেন আপনারা একসাথে। ওগুলো ইউনিভার্সিটির ছবি। তখন আমরা ফ্রেন্ডস ছিলাম। গ্রুপ ফটো ক্রপ করে ও তোমাকে দেখিয়েছে, তাই না? মেহু, আমার চোখের দিকে তাকাও। আমি যদি তোমাকে ভালো নাই বাসতাম তাহলে আজ এই অবস্থায় তোমার সেবা করতাম, তোমার ভেজা কাপড় পাল্টে দিতাম, সারা রাত তোমার পাশে বসে থাকতাম। মেহু আরিয়ানের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো মিথ্যা নেই, আছে এক সমুদ্র ভালোবাসা আর উদ্বেগ। আরিয়ানের চোখ লাল হয়ে আছে, চুল এলোমেলো। এই মানুষটা তাকে নিয়ে কতটা চিন্তিত তা স্পষ্ট। আপনি আপনি সত্যি আমাকে ভালোবাসেন? করুণা করেন না? করুণা? মেহজাবিন, তোমাকে আমি ইবাদতের মতো ভালোবাসি। তুমি আমার নিঃশ্বাস। করুণা তো আমি তাদের করি যারা ভালোবাসা বোঝে না, যেমন নুসরাত। আরিয়ান উঠে বিছানায় মেহুর পাশে বসলো। সে মেহুকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। মেহুর দুর্বল শরীরটা আরিয়ানের শক্ত বুকের আশ্রয়ে মিশে গেল। তোমাকে খুব কষ্ট দিয়েছি, তাই না? তোমাকে প্রোটেক্ট করতে পারিনি ওই ডাইনির হাত থেকে। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, আমি মরে যাব। দোষ পাগলি, মরবে কেন? আমি আছি না? যমরাজ এলেও তাকে অপারেশন করে হার্ট বের করে নেব, তবু তোমাকে নিতে দেব না। মেহু দুর্বল শরীরটা আরিয়ানের শক্ত বুকের আশ্রয়ে মিশে গেল। মেহু দুর্বল শরীরেও হেসে ফেলল। আরিয়ান মেহুর কপালে গালে চুমু খেতে লাগলো। তার প্রতিটি চুমুতে মিশে আছে আশ্বাস আর গভীর প্রেম। মেহুর জ্বর তপ্ত শরীরে আরিয়ানের শীতল স্পর্শ শান্তির প্রলয় গলিয়ে দিচ্ছে। তোমার শরীর এখনো গরম, সারা রাত স্পঞ্জ করতে হবে। না, আপনি ঘুমান, কাল আপনার ডিউটি আছে। বউ অসুস্থ থাকলে বরের ডিউটি শুধু বউয়ের কাছে। হসপিটাল গোল্লায় যাক। আরিয়ান বাটি থেকে তোয়ালে ভিজিয়ে আবার মেহুর গলা আর বুক মুছে দিতে শুরু করলো। তোয়ালেটা যখন মেহুর গলার ভাঁজে স্পর্শ করলো, মেহু শিউরে উঠল। আরিয়ানের হাত খুব ধীরে আর যত্নশীল। সে মেহুর টি শার্টের নিচ দিয়ে হাত ঢুকিয়ে পিঠের দিকটাও মুছে দিল। এই স্পর্শে কোনো অশ্লীলতা নেই, আছে বড় মমতা। কিন্তু তবুও এক অদ্ভুত আবেশে মেহুর চোখ বুঝে আসছে। স্বামী হিসেবে আরিয়ানের এই অধিকারটুকু মেহুর কাছে এখন পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। কেমন লাগছে? আরাম লাগছে। জ্বর কমে যাবে, তুমি ঘুমাও, আমি আছি। আরিয়ান মেহুকে বুকের মাঝে নিয়ে আছোয়া হয়ে রইল। মেহু আরিয়ানের বুকে কান পেতে তার হৃদস্পন্দন শুনছে। ধক 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 ধক।
এই শব্দটাই এখন তার বেঁচে থাকার ঔষধ। বাইরের ঝড় থেমে গেছে, কিন্তু তাদের মনের ভেতর যে ভালোবাসার ঝড় উঠেছে তা সহজে থামার নয়। তবে সকাল হলে নুসরাতের কি হবে? আরিয়ান কি তার পিচ্ছি বউয়ের চোখের পানির বদলা নেবে না? ডাক্তার বরের রুদ্র মূর্তি দেখার জন্য প্রস্তুত তো সবাই। ভোরের স্নিগ্ধ আলো জানালার পর্দা ভেদ করে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েছে। গত রাতে ঝড়ের পর প্রকৃতি এখন শান্ত নির্মল। তবে আরিয়ানের মনে ঝড় কি থেমেছে? সে এক দৃষ্টিতে ঘুমন্ত মেহুর দিকে তাকিয়ে আছে। জ্বরের ঘুরে মেয়েটা সারা রাত ছটফট করেছে। ভোরের দিকে একটু শান্ত হয়ে ঘুমিয়েছে। আরিয়ান সারা রাত এক মুহূর্তের জন্যেও চোখের পাতা এক করেনি। তার হাতে ধরা ভেজা তোয়ালেটা এখন শুকিয়ে গেছে। মেহু নড়ে চড়ে উঠল, তার চোখের পাতা কেঁপে উঠল। আরিয়ান দ্রুত মেহুর কপালে হাত রাখলো। জ্বরটা এখন নেই, শরীরটা স্বাভাবিক তাপমাত্রায় ফিরে এসেছে। মেহু চোখ মেলে তাকালো। প্রথমেই তার চোখে পড়ল আরিয়ানের ক্লান্ত নির্ঘুম কিন্তু মায়াবী চোখ জোড়া। আপনি ঘুমাননি? আমার হার্ট যদি অসুস্থ থাকে আমি ঘুমাই কি করে? এখন কেমন লাগছে? শরীর ব্যথা আছে? একটু দুর্বল লাগছে, কিন্তু জ্বরটা নেই মনে হয়। জ্বর পালিয়েছে। ডাক্তার বরের কড়া শাসনে জীবাণু থাকার সাহস পাই নাকি? আরিয়ান হাসার চেষ্টা করল, কিন্তু তার হাসিতে সেই চিরচেনা সজীবতা নেই। তার চোখে এক ধরনের জিজ্ঞাসা খেলা করছে। সে বেডসাইড টেবিল থেকে স্যুপের বাটিটা হাতে নিল। ওঠো, মুখ ধুয়ে নাও। আমি স্যুপটা গরম করে এনেছি, এটা খেয়ে নাও। তারপর ওষুধ খেতে হবে। আমার খেতে ইচ্ছে করছে না, মুখটা তেতো হয়ে আছে। কোনো কথা না, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। আমার একটা জরুরি কাজ আছে হসপিটালে, তোমাকে সুস্থ দেখে তারপর যাব। আরিয়ান মেহুকে জোর করে বাথরুমে নিয়ে গেল। নিজের হাতে তার মুখ ধুয়ে দিল, তোয়ালে দিয়ে মুখ মুছিয়ে দিল। মেহু আরিয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই মানুষটা তাকে এত ভালোবাসে, তবুও সে নুসরাতের কথাই সন্দেহ করেছিল। নিজের বোকামির জন্য মেহুর খুব কান্না পেল। স্যুপ খাওয়ানোর পর আরিয়ান মেহুকে বিছানায় শুয়ে দিয়ে তার কপালে চুমু খেলো। আমি আসছি, আজ একটু দেরি হতে পারে, তুমি রেস্ট নাও। মা আর শিউলি আছে, দরকার হলে ডাকবে। আর হ্যাঁ, ফোনটা অন রাখবে। আপনি কি নুসরাত আপুর সাথে দেখা করতে যাচ্ছেন? আমি আবর্জনা পরিষ্কার করতে যাচ্ছি মেহু। আমার সংসারে যে আগুন লাগাতে চেয়েছে তাকে তার যোগ্য জবাব দেওয়াটা আমার দায়িত্ব। তুমি নিশ্চিন্তে ঘুমাও। আরিয়ান হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। মেহু জানালা দিয়ে দেখলো আরিয়ানের গাড়িটা তীব্র গতিতে বেরিয়ে গেল। আরিয়ানের ওই রুদ্র মূর্তি দেখে মেহুর বুকের ভেতরটা কেঁপে উঠল। বেলা 11টা, সিটি হসপিটাল। কার্ডিয়াক ডিপার্টমেন্টে পিনপত নীরবতা। সবাই টের পেয়েছে আজ কিছু একটা ঘটতে যাচ্ছে। ডাক্তার আরিয়ান আহমেদ আজ সরাসরি ডিরেক্টরের রুমে ঢুকেছেন। তার হাতে কিছু নথিপত্র। কিছুক্ষণ পরেই ডাক্তার নুসরাতকে তলব করা হলো। নুসরাত কনফারেন্স রুমে ঢুকলো। তার মুখে একটা নকল হাসি। সে ভাবছে আরিয়ান হয়তো মেহুর সাথে ঝগড়া করে এখন তার কাছেই ফিরে এসেছে। রুমে হসপিটালের ডিরেক্টর মিস্টার খান এবং আরিয়ান বসে আছেন। আরিয়ানের মুখ থমথমে। গুড মর্নিং স্যার। আরিয়ান, তুমি দেখেছো? বসেন ডক্টর নুসরাত। আরিয়ানের কিছু অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। অভিযোগ আমার বিরুদ্ধে? আরিয়ান, তুমি কি জব করছো? জোক আমি করছি না নুসরাত, জোক তুমি করেছো। আমার পার্সোনাল লাইফ নিয়ে নোংরা খেলা খেলেছো। আমি কি করলাম? আমি তো শুধু মেহুকে সত্যিটা জানাতে চেয়েছিলাম। ও বাচ্চা মেয়ে, ওকে তুমি ঠকাচ্ছিলে। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। আমি কাকে ঠকাচ্ছি আর কাকে ভালোবাসছি সেটা দেখার তুমি কে? আর তুমি মেহুকে যে ছবিগুলো দেখিয়েছো সেগুলো কবেকার? 5 বছর আগের ইউনিভার্সিটি ফেস্টের গ্রুপ ফটো ক্রপ করে তুমি তাকে ম্যানিপুলেট করেছো। এটাকে কি বলে জানো? মেন্টাল হ্যারাসমেন্ট। আরিয়ান, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি চেয়েছিলাম। ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে না নুসরাত, এটাকে বলে অবসেশন, নোংরা মানসিকতা। তোমার কারণে আমার স্ত্রী আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। কাল রাতে ও বৃষ্টির মধ্যে 2 ঘন্টা দাঁড়িয়েছিল শুধু তোমার ওই মিথ্যা কথাগুলো শুনে। ও যদি নিউমোনিয়ায় মারা যেত এর দায় কে নিত? আরিয়ান এতটাই রেগে আছে যে তার ফর্সা মুখ লাল হয়ে গেছে। মিস্টার খান পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন। ডক্টর নুসরাত, দিস ইজ আনএথিক্যাল। একজন সহকর্মীর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা এবং তার স্ত্রীকে মানসিকভাবে আঘাত দেওয়া আমরা বরদাস্ত করব না।
স্যার, আমি সোজা কথা বলছি। হয় এই হসপিটালে নুসরাত থাকবে, না হয় আমি থাকবো। এই মহিলার সাথে এক ছাদের নিচে কাজ করা আমার পক্ষে সম্ভব না। আমার রেজিগনেশন লেটার আমি রেডি করে এনেছি। আরিয়ান পকেট থেকে একটা খাম বের করে টেবিলে রাখলো। নুসরাত এবার ভয় পেয়ে গেল। আরিয়ান এই হসপিটালের প্রধান সম্পদ। তাকে হারানো মানে হসপিটালের বিশাল ক্ষতি। আরিয়ান, প্লিজ শান্ত হও। তোমার যাওয়ার প্রশ্নই আসে না। ডক্টর নুসরাত, আপনাকে আমরা টার্মিনেট করছি। আপনার মতো একজন ম্যানিপুলেটিভ মানুষ আমাদের টিমে রাখা রিস্ক। আপনি আজকেই আপনার ডেস্ক ক্লিয়ার করবেন। স্যার প্লিজ এমন করবেন না। আরিয়ান প্লিজ, আমি আর করব না এমনটা। গেট আউট নুসরাত। আর কখনো আমার বা মেহুর ছায়ের কাছেও আসবে না। বের হও। নুসরাত অপমানিত হয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হলো কাঁধ থেকে বিশাল একটা বোঝা নেমে গেল। সে পকেট থেকে ফোন বের করে মেহুর নাম্বারে ডায়াল করলো, কিন্তু ধরলো না। সে ঠিক করলো আজ সারাদিন মেহুর সাথেই কাটাবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। আকাশে আজ চাঁদ উঠেছে, বিশাল বড় থালার মতো চাঁদ। আরিয়ান বাড়ি ফিরে দেখলো পুরো বাড়ি অন্ধকার। লোডশেডিং চলছে হয়তো। সে মোবাইলের আলো জ্বেলে উপরে উঠল। রুমে ঢুকতেই সে চমকে গেল। ঘরের মেঝেতে শত শত মোমবাতি জ্বালানো, গোলাপের পাপড়ি দিয়ে বিছানা সাজানো, আর বিছানার মাঝখানে বসে আছে মেহু। পরনে সেই নীল বেনারসি শাড়িটা, যা সে পার্টির দিন পরেছিল। আজ তাকে আরো বেশি মোহময়ী লাগছে। মোমবাতির হলদে আলোয় তার মুখটা স্নিগ্ধ দেখাচ্ছে। মেহু, এসব কি? শরীর খারাপ করবে তো? শরীর ঠিক হয়ে গেছে। আমার ডাক্তার বর যখন ভাইরাসের ওষুধ বিদায় করতে এসেছে, তখন কি আর রোগ থাকতে পারে? তুমি জানলে কি করে? ইশরাক ভাইয়া ফোন করেছিল, সব বলেছে। আপনি নাকি হিরোদের মতো ভিলেনকে সাইজ করেছেন। আরিয়ান মুচকি এসে দরজাটা লক করে দিল। সে ধীরে ধীরে মেহুর দিকে এগিয়ে গেল। মেহুর হৃদয় স্পন্দন বেড়ে যাচ্ছে। আজ আরিয়ানের চোখে অন্য এক নেশা। গতকালের রাগ বা উদ্বেগ নেই, আছে শুধুই প্রেম। ভিলেন বিদায় হয়েছে, এখন হিরো আর হিরোইন একা। সিনেমার ক্লাইম্যাক্স সিনটা কি বাকি রয়ে গেল না? কিসের ক্লাইম্যাক্স? ভালোবাসার কাছে এসো। আরিয়ান মেহুর হাত ধরে এক টানে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মেহুর বুকের নরম অংশ আরিয়ানের কঠিন বুকে মিশে গেল। আরিয়ান মেহুর কানের দুলটা দাঁত দিয়ে কামড়ে ধরে আলতো টান দিল। আউচ, ব্যথা লাগছে। ব্যথা আর আরামের মাঝখানের অনুভূতিটা আজ তোমাকে চেনাবো মেহু। তুমি বলেছিলে না আমি তোমাকে করুণা করি? প্রমাণ করে দেব এটা করুণা নয়, এটা তৃষ্ণা। তোমাকে পাওয়ার তীব্র তৃষ্ণা। আরিয়ান মেহুকে পাজাপোলা করে কোলে তুলে নিল। মেহু লজ্জা আরিয়ানের কাঁধে মুখ লুকালো। আরিয়ান তাকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকিয়ে এলো। মোমবাতির আলোয় দুজনের ছায়া দেওয়ালে কাঁপছে। আরিয়ান মেহুর ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। আজকের চুম্বনে কোনো তাড়াহুড়ো নেই, আছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আরিয়ানের জিহবা মেহুর মুখের ভিতর প্রবেশ করে তাকে আস্বাদন করতে লাগলো। মেহুর হাত আরিয়ানের চুলে বিলি কাটছে। তার শরীর অবশ হয়ে আসছে। আই লাভ ইউ পিচ্চি বউ। তুমি আমার সব, আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমিও আপনাকে ভালোবাসি ডাক্তার সাহেব, আপনি আমার পৃথিবী। আরিয়ানের হাত মেহুর ব্লাউজের হুকগুলো একে একে খুলতে শুরু করলো। শাড়ির আঁচলটা মেঝেতে গড়িয়ে পড়ল। মেহুর উন্মুক্ত কাঁধে আরিয়ানের গরম নিঃশ্বাস পড়তেই সে শিউরে উঠে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। লাইট, মোমবাতিগুলো জ্বলুক, আজ আমি তোমাকে আলোয় দেখতে চাই। তোমার প্রতিটি ভাঁজ, প্রতিটি তিল আমি মুখস্থ করতে চাই। আরিয়ানের স্পর্শে মেহুর শরীরের প্রতিটি কোষে আগুন জ্বলে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সেও আরিয়ানের শার্টের বোতাম খুলতে সাহায্য করল। দুজনের শরীর যখন এক হলো, তখন বাইরের পৃথিবীর আর কোনো অস্তিত্বই রইল না। বিছানার চাদর খামচে ধরে মেহু তার সুখের অনুভূতি প্রকাশ করল। আরিয়ান তার অভিজ্ঞ আদর দিয়ে মেহুকে নারীত্বের পূর্ণতা দিল। তাদের ভালোবাসার উত্তাপে মোমবাতিগুলো গলে গলে শেষ হয়ে গেল, কিন্তু তাদের প্রেমের আলো চিরস্থায়ী হয়ে রইল। রাত গভীর হলো। ক্লান্ত দুটি শরীর একে অপরকে জড়িয়ে ঘুমে আচ্ছন্ন। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে তাদের উপর পড়েছে। মনে হচ্ছে যেন স্বর্গের কোনো দৃশ্য। 2 বছর পর মেহু এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। সে আগের চেয়ে অনেক স্মার্ট আর কনফিডেন্ট। আরিয়ান এখন হসপিটালে ডিরেক্টর পদে প্রমোশন পেয়েছে। সকালবেলা
ডাইনিং টেবিলে নাস্তা করছে সবাই। আরিয়ানের কোলে 1.5 বছরের একটা ফুটফুটে মেয়ে, নাম আয়রা। দেখতে একদম আরিয়ানের মতো, কিন্তু স্বভাব পেয়েছে মায়ের মতো চঞ্চল। বাপি, মাম্মাম। হ্যাঁ মা, মাম দিচ্ছি। ওভাবে খাওয়ালে ও সারা দিন খাবে না। আমাকে দিন, আপনার হসপিটালে দেরি হয়ে যাচ্ছে। হোক দেরি, আমার মেয়েটা না খেলে আমি যাব না, তাই না মা? মেহু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আগে সেই ভীত পিচ্ছি বউটা এখন পুরো দস্তুর গিন্নি হয়ে গেছে। আর আরিয়ান, সে গম্ভীর ডাক্তার, এখন মেয়ের ইশারায় নাচছে। চৌধুরী সাহেব আর রাবেয়া বেগম এই দৃশ্য দেখে হাসছেন। সংসারটা কানায় কানায় পূর্ণ। শুনুন, আজ ফেরার পথে আমার জন্য আইসক্রিম আনবেন, আর আয়রার জন্য ডায়পার। আর কিছু? আর আমাকে তোমাকে তো পকেটে নিয়ে ঘুরতে ইচ্ছা করে, কিন্তু লোকে পাগল বলবে। বলুক পাগল, আপনি তো আমারই পাগল, তাই না? থু। আরিয়ান খাওয়া থামিয়ে মেহুর দিকে তাকালো। সেই 2 বছর আগের মতো আজও তার চোখে সেই একই মুগ্ধতা। সে সবার সামনেই মেহুর হাতটা ধরে আলতো করে চুমু খেলো। ছিলাম, আছি, থাকবো। ডাক্তার বরের পিচ্ছি বউয়ের পাগল হয়ে থাকাটাই আমার জীবনের সেরা অসুখ। আর এই অসুখের কোনো চিকিৎসা আমি চাই না। বাবা মা আছেন তো? সবাই হেসে ওঠে। আয়রা বাবার কোলে বসে হাততালি দিচ্ছে। বাইরের রৌদ্র উজ্জ্বল দিনটা জানিয়ে দিচ্ছে মেঘ কেটে গেলে আকাশটা কতটা সুন্দর হতে পারে। বিশ্বাস আর ভালোবাসা থাকলে অসম বয়সের দেয়ালও ভেঙে চুরমার হয়ে যায়, গড়ে উঠে সুখের এক অটুট প্রাসাদ। তাদের গল্পটা এখানেই শেষ নয়, বরং প্রতিদিন নতুন করে শুরু হয়। ভালোবাসার কোনো দাড়ি কমা নেই, আজই শুধু নিরন্তর বয়ে চলা। সমাপ্ত। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।